এখানে আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া একটা আপনার যেটাকে বলা যায় যে একটা গণজাগরণের মতো পরিবেশ সৃষ্টি যদি না করি, তাহলে যেই সিচুয়েশন আমরা এসে পৌঁছেছি এখান থেকে উত্তরণ করা যাবে বলে মনে হচ্ছে না। এই কারণেই অ্যাকচুয়ালি আপনাদেরকে আজকে ইনভাইট করা যে আপনারা একটু কাইন্ডলি আসেন, আমরা সবাই একটু আলাপ আলোচনা করি যে আমাদের কোথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে আমরা কিভাবে এটা সংশোধন করতে পারি, আমরা কিভাবে রেগুলেটরি বডি, গভর্নমেন্ট, মিনিস্ট্রিতে আমরা কি কি সাজেশন দিতে পারি। কারণ এখানে আপনাদের মধ্যে অনেকে বিনিয়োগকারী আছেন, আমরা সবাই জানি যে আপনার irrespective of the size of the investment or the investors, সবাই আমরা মোটামুটি আজকে 4 বছর ধরে স্ট্রাগলের মধ্যে দিয়ে আছি এবং এখন এমন একটা পর্যায়ে চলে আসছে যে আমরা যেটাকে সবসময় বলি যে ইনস্টিটিউশনাল সাপোর্ট। সেই ইনস্টিটিউশনাল সাপোর্ট মানে হচ্ছে মার্কেট ইন্টারমিডিয়ারিজ, এবং মার্কেট ইন্টারমিডিয়ারিজ হচ্ছে প্রথমে স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকস অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট। আমরা সবাই নিজেরা রুগ্ন হয়ে যাচ্ছি বা সত্যিকার অর্থে রুগ্ন হয়ে গেছি। এখন এই সিচুয়েশনের মধ্যে তাহলে মার্কেটের হাল হবে কে? যতটা না স্ট্রেসফুল তার চেয়ে অনেক বেশি প্রেশার হচ্ছে স্টক মার্কেটের উপরে, যে আপনার কোনো কারণ ছাড়াই আমরা ধারাবাহিকভাবে পতন দেখে যাচ্ছি একটা দীর্ঘ সময়। এবং পতনের কারণ যেটা হয় যে সারা পৃথিবীতে যখন একটা ব্যাড টাইম আসছে, রিসিশন আসে, তখন একটা আমরা যেটাকে বলি লেসন লার্ন, যে আমরা চেষ্টা করি শিখার যে আমাদের ভুলগুলি কোথায় ছিল। কিন্তু আমার মনে হয় যে আমরা যারাই মার্কেটে আছি, ঢাকা স্টক এক্সচেঞ্জ বলেন, ডিবিএ বলেন বা অন্য রেগুলেটরি বডি বলেন, যে আমরা অ্যাকনোলেজ করতে চাচ্ছি না যে আমাদের এখানে সমস্যা আছে। তো এই কারণে আপনাদের সাহায্য সহযোগিতা, আপনাদের লেখার মাধ্যমে, আপনাদের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, আপনাদের মাধ্যমে আমরা সরকার, নীতি নির্ধারক, রেগুলেটরি বডি সবাইকে এই বার্তাটা দিতে যাচ্ছি যেভাবে মার্কেট পতন হচ্ছে এটার কোনো যৌক্তিক কারণ নেই, অযৌক্তিকভাবেই মার্কেটে পতন আছে। এবং এটা যেটা হচ্ছে যে এখন একটা আপনার যেটা আমরা বলি ভেরি টেকনিক্যাল অ্যান্ড সেন্টিমেন্টাল ইস্যু, একটা নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট করছে। এই নেগেটিভ সেন্টিমেন্টটাকে চেঞ্জ করার জন্য মাস মিডিয়া ইজ দ্য বেস্ট উইপন এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এই সাহায্যটা আপনাদের থেকে চাচ্ছি যে আপনারা একটা আমাদের সাথে পজিটিভ ভাইব ক্রিয়েট করার জন্য, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার জন্য আপনারা আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করেন। আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমরা এগোতে পারছি না। এবং যদি আমাদের ভুল থাকে আপনারা আমাদেরকে ভুল ধরিয়ে দেন। যদি মনে করেন যে স্টক এক্সচেঞ্জ ইজ নট পারফর্মিং, আপনারা দয়া করে লেখেন, সত্যিটাই লেখেন, কিন্তু লিখেন যাতে প্রবলেমগুলি অ্যাটলিস্ট আমরা উই ডোন্ট ওয়ান্ট টু কিপ দ্য ডার্ট আন্ডার দ্য কার্পেট এনিমোর। এটার আনসাস্টেইনেবল হয়ে যাচ্ছে, বিনিয়োগকারীকে ধরে রাখা দূরের কথা, বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে যাচ্ছে। মার্কেট ইন্টারমিডিয়েটসগুলি, আপনি 50% অফ দ্য মার্কেট ইন্টারমিডিয়েটস আর অ্যাকচুয়ালি নট সাস্টেইনেবল। এই অবস্থায় এটা যদি চলতে হয় তাহলে আমি জানি না যে আগামী 1-2 বছর পর আমাদের ক্যাপিটাল মার্কেটের কি ভবিষ্যৎ হবে। আপনাদের কাছে অনুরোধ, আমি যেটা নিয়ে আলাপ করতে চাই, যদি আমরা লিখিতভাবে একটা বক্তব্য দিয়েছি, যেহেতু আপনারা সবাই পড়েছেন, এটা আর পুরোপুরি পড়ার মনে হয় যে আমার দরকার নেই, বাট আমি হাইলাইট করতে চাচ্ছি কিছু বিষয়। যে প্রথম হচ্ছে যে মূলধনী ক্যাপিটাল গেইন ট্যাক্স। আমাদের এখানে ক্যাপিটাল গেইন ট্যাক্সের বিরোধী আমরা না, আমরা উই আর নট এগেইনস্ট দ্য ট্যাক্স অর পেইং দ্য ট্যাক্স। ট্যাক্স ছাড়া তো আমাদের দেশের উন্নয়ন, দেশের আমরা যেটা বলে মেশিনারিজ কোনোটাই চলবে না। অবশ্যই আমরা উই উড লাইক টু পে দ্য ট্যাক্স, বাট আমাদের কথা হচ্ছে যে ইজ ইট দ্য রাইট টাইমিং? আজকে 4 বছর ধরে, 2 বছর তো আপনারা সবাই জানেন, 20 মাস দ্য মার্কেট ওয়াজ লিটারালি ক্লোজড, কারণ আপনার ফ্লোর প্রাইসের কারণে। তারপরে যেটা হয় যে এটা যখন ফ্লোর প্রাইসটা উঠানো হলো, তারপরে অ্যাজ এক্সপেক্টেড যে মার্কেট কিছুটা কারেকশন হচ্ছে। তার মানে হচ্ছে যে আজকে প্রায় 2 বছর, তারপরে তার আগে কোভিড ছিল, ইউক্রেন যুদ্ধ, সব মিলিয়ে আমাদের একটা 3-4 বছরের একটা খরা যাচ্ছে। সেই সময়ে যখন পাবলিক রিটার্ন
is a far cry, যেখানে আমরা ক্যাপিটাল রিটেইন করতে পারছি না, রিটেনশন অফ দ্য ক্যাপিটাল ইজ ইন কোশ্চেন। সেখানে এই সময়ে যদি আসে, যেটা অত্যন্ত আমি বলবো যে কারেক্টলি আমাদের এসএসসি চেয়ারম্যান মহোদয় সাহেব উল্লেখ করেছেন যে ইটস এ ভেরি টেকনিক্যাল মার্কেট অ্যান্ড সেন্সিটিভ ইস্যু, এবং ওনারও এটা নলেজে ছিল না যে এই ধরনের একটা ক্যাপিটাল গেইন ট্যাক্স বাজার আসছে। একটা নতুন জিনিস যখন মার্কেটে ইন্ট্রোডিউস হয়, এটা সারা পৃথিবীতে হয়, যে কোনো ট্রেডই হয়, যে মেইন স্টেক হোল্ডার তাদের সাথে একটা ডিসকাশন হয় যে এটার ইম্প্যাক্ট কি হতে পারে, এটা টাইমিংটা কখন, এটার স্ল্যাবগুলি কি হতে পারে, কাদেরকে এটার থেকে করমুক্ত বা আওতামুক্ত রাখা যায়। যেখানে এসএসসি চেয়ারম্যান সাহেব ওয়াজ নট ইন দ্য নো, যে উনিই জানতেন না, সেখানে আমাদের জন্য এটা একটা সারপ্রাইজিং ইস্যু হিসেবে আসছে, এবং আপনার বিনিয়োগকারীদের জন্য তো অবশ্যই। এবং যেভাবে এটা আসছে, ব্যাপারটা খুব মানে কমপ্লেক্স, ইটস নট ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। এটা আপনার বাজেটে আসছে একভাবে, ফাইন্যান্স বিলে আসছে আরেকভাবে। এবং আমরা যদি কারেক্টলি বুঝি, তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে আপনার ট্রেডিং প্রফিট থেকে যে প্রফিটটা আসবে, ফাইন্যান্স বিলে যেভাবে আসছে, যে সেখানে আপনার মোটামুটি আপনার যে প্রফিটটাই হবে, সেটা আপনার উইথ ইউর আদার্স ইনকাম এটা অ্যাড হয়ে যাবে, এবং অ্যাড হয়ে যাওয়ার পরে সেটা রেগুলার ট্যাক্স হবে। অ্যান্ড রেগুলার ট্যাক্স আমরা যদি বলি যে 30% ইজ দ্য প্রপোজড ইনকাম ট্যাক্স, 30%-এর পরে আপনার এখানে ওয়েলথ ট্যাক্স আছে, আপনার তারপরে সুপার ট্যাক্স আছে, সব মিলিয়ে অ্যাকচুয়ালি একটা, ধরেন আমি হাই নেট ওয়ার্থ ইন্ডিভিজুয়াল বলি না, একটা স্যালারিড পার্সনেরও ট্যাক্স হয়ে যাবে বাই 41%। তো আপনার যখন ক্যাপিটাল গেইন, আপনার যদি অ্যাকচুয়ালি, যদি এটা বলছে যে 50 লাখ টাকা পর্যন্ত করমুক্ত, কিন্তু ফাইন্যান্স বিলে যেভাবে আসছে, এতে আমরা কনফিউজ যে আসলে করমুক্ত থাকবে কিনা। কারণ যখনই আমার এটা টোটাল ইনকামের সাথে অ্যাড হবে, তো তখন তো ইট উইল বি taxable at the same rate of the other incomes, which comes around 38 to 41%. তো এই কনফিউশনগুলি বিনিয়োগকারীদের জন্য একটু সুখকর ব্যাপার হচ্ছে না। তো আমরা যেটা অনুরোধ করতে চাই, যে আমরা বলতে চাই যে আমরা কোনোভাবেই ক্যাপিটাল গেইন ট্যাক্সের বিপক্ষে না, কিন্তু ক্যাপিটাল গেইন ট্যাক্সের টাইমিংটা ইজ নট দ্য রাইট টাইমিং। এটা অ্যাটলিস্ট 1 বছর ডেফার করা হোক, আমাদেরকে সময় দেওয়া হোক, আমরা উইল মেক দ্য ইনভেস্টার্স অ্যাওয়্যার, উইল মেক দেম এডুকেটেড। অ্যাট দ্য সেম টাইম সরকারের যারা আছেন, এনবিআরও একটা আমাদেরকে ব্যাখ্যা দিয়ে রাখুক যে আগামী বছর থেকে এটা হবে এবং কিভাবে হবে। এটা সিম্পলিফাই করাটা হচ্ছে সবচেয়ে বেস্ট থিং টু রিটেইন দ্য ইনভেস্টার্স ইন দ্য মার্কেট। কমপ্লেক্স একটা ট্যাক্স স্ট্রাকচার যদি এনে দেয়, আমাদের এখানে আমরা সবাই জানি যে 80% ইনভেস্টার্স আর দ্য রিটেল ইনভেস্টার্স, ইটস এ রিটেল ড্রিভেন মার্কেট। তো রিটেল ইনভেস্টারদেরকে যদি আমরা একটা কনফিউশন মধ্যে দিয়ে দিই অ্যাজ ফার অ্যাজ দ্য ট্যাক্স ইজ কনসার্ন, তাহলে আমাদেরকে বিনিয়োগকারী ধরে রাখা খুব মুশকিল হবে। তা আমরা সরকারের কাছে বিশেষ অনুরোধ করব যে এই বছর আমাদেরকে ক্যাপিটাল গেইন ট্যাক্স থেকে অব্যাহতি দেওয়া হোক, এবং এটা পরবর্তী সময় যখনই আসে বা ওনারা যদি মনে করে, তার আগে একটা পর্যাপ্ত সময় দিয়ে আমাদের ট্যাক্স স্ট্রাকচারটাকে খুব সহজীকরণ করে, সিম্পলিফিকেশন যেটাকে বলি আমরা, সেটা করা হোক, যাতে সাধারণ বিনিয়োগকারীরা এটাতে ভীত না হয়ে এটা দেওয়ার জন্য আগ্রহী হয়। এটা একটা মেইন ইস্যু। আমাদের সেকেন্ড ইস্যু হচ্ছে, আমরা অনেকদিন ধরে বলে আসছি যে আমাদের এখানে যে এআইটি যেটা কাটা হয়, আমরা যেটাকে বলি 5 বেসিস পয়েন্ট বা 100 টাকায় 5 পয়সা, যেটা অন্যান্য দেশে এমনকি ভারতেও 100 টাকায় 2 পয়সা। এখন দেখেন, ভারতের মার্কেটের তুলনায় আমাদের মার্কেট ইজ মানে নট কম্পারেবল ইন এনি প্যারামিটার। সেখানেও 2%। আমরা বলছি যে আমাদের এই ট্যাক্সটা, কারণ কি এই ট্যাক্সটা পাস অন করে দিতে হয় টু দ্য ইনভেস্টার, সো কস্ট to the investor is higher than any other countries। যে আমরা এটাকে বলে আসছি যে এটাকে 2 পয়সা করা হোক। এই জিনিসটা কখনই কনসিডারেশনে নেওয়া হয় না, এটা বিশেষভাবে অনুরোধ করছি এটা একটু রিকনসিডার করার জন্য। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে 2 পয়সা যেটা করার জন্য বলছি, সেটা ব্রোকারেজ ইনকামের উপরে সেটাই ফাইনাল ট্যাক্স হিসাবে ডিক্লেয়ার করা হোক। মানে আবারও বলছি যে ধরেন আমার একটা কোম্পানিতে আমার 100 টাকা ব্রোকারেজ ইনকাম হলো, তার থেকে যখন আমি 2 পয়সা দিয়ে আসি এআইটি, বাট এখন 5 পয়সা দিয়ে আসছি, সেটা ব্রোকারেজ ইনকামের ফাইনাল ট্যাক্স হিসাবে হোক। আমার যদি অন্য ইনকাম থাকে, লাইক সে ইফ আই হ্যাভ ইনকাম ফ্রম ইন্টারেস্ট, ইফ আই হ্যাভ ইনকাম ফ্রম দ্য ক্যাপিটাল গেইন অর আদার সোর্সেস, সেটাতে রেগুলার ট্যাক্স হবে, সেটার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই।
কিন্তু as far as the brokerage income is concerned, AIT যেটা কাটা হয় that should be treated as the final tax. আচ্ছা, তারপরে আমাদের এখানে মানে এত নেগেটিভ জিনিসের মধ্যে সবচেয়ে আশার আলো হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলেছেন যে উনি স্টেট ওন এন্টারপ্রাইজ, যেটা আমরা বলি রাষ্ট্রীয় মালিকানাধীন এন্টারপ্রাইজগুলিকে তালিকাভুক্ত করানোর জন্য। আমাদের এখানে অন্যতম প্রধান সমস্যা হচ্ছে যে আমাদের ভালো শেয়ার আসছে না। আপনারা সবাই জানেন যে আমরা বলার মতো কোনো নতুন কোম্পানি পাচ্ছি না। সেখানে আমাদেরকে একটা আশার আলো দেখিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমরা আশা করেছিলাম যে বাজেটটা আসছে সে বাজেটে এই স্টেট ওন এন্টারপ্রাইজের লিস্টিং এর ব্যাপারে একটা দিক নির্দেশনা থাকবে, একটা রোড ম্যাপ থাকবে যে আগামী 6 মাস 9 মাস 1 বছরের মধ্যে আমরা কয়টা শেয়ার পাবো। এটা যদি বলা হতো তাহলে আমাদের জন্য যেটা সুবিধা হতো যে আমরা বিনিয়োগকারী ধরে রাখতে পারতাম, দেশি এবং বিদেশি, যে বাজারে ভালো শেয়ার আসছে। আপনারা জানেন যে আমাদের বাজারে যে ব্লু চিপ স্টকস যেটা বলি, ফান্ডামেন্টালি স্ট্রং যে শেয়ারগুলি বলি, এর মধ্যে মোটামুটি ভাবে সরকারি মালিকানাধীন সবগুলি শেয়ারকেই আমরা বলতে পারি। সেই পদ্মা অয়েল, যমুনা অয়েল থেকে শুরু হয়েছে এবং রিসেন্টলি লাস্ট যেটা লিস্টিং হয়েছে সেটা বলতে বাংলাদেশ সাবমেরিন কেবল। আমরা পারফরমেন্সের দিক থেকে যদি দেখি, আমরা ক্যাশ জেনারেশনের দিক থেকে দেখি, দে আর পারফর্মিং ভেরি ওয়েল। এই ধরনের অনেক কোম্পানি স্টেট ওন এন্টারপ্রাইজ আছে যেগুলি বাজারের এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশনের লিস্টিং এর একটা রোডম্যাপ যদি দেওয়া হয় তাহলে বিনিয়োগকারীদের জন্য একটা আশার আলো আসবে, যে আমরা একটা হোপ পাবো যে নতুন আমাদের মার্কেটে 5টা ভালো কোম্পানি আসবে 2024 সালে, বা 2024-25 অর্থ বছরে 10টা কোম্পানি আসবে। এই ব্যাপারে আমরা একটা রোডম্যাপ চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাটা যে বাস্তবায়ন হচ্ছে সেটার ব্যাপারে আমরা একটা সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে, যে ওনাদের কাছে কি কি কোম্পানি বা কোন সেক্টরে কোম্পানি ওনারা লিস্টিং করতে চান। স্পেসিফিকলি কোন কোম্পানির নাম নাই বলতে পারেন ওনারা, কিন্তু কি কি সেক্টরে কোম্পানি ওনারা লিস্টিং করতে চান এবং কতটা লিস্টিং করতে চান। বাট সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ওনারা যে লিস্টিং করতে চায় সেটার ব্যাপারে ওনাদের আগ্রহটা আমরা কাগজ কলমে দেখতে যাচ্ছি। সেটা আমাদের বাজেট বক্তৃতায় সেটা আসে নাই, বাট তারপরে এখনো যেহেতু বাজেট নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, যে সেটা যদি আমাদেরকে বলা হয় যে আগামী 6 মাস 9 মাস 1 বছরের মধ্যে যে সরকারের অন্তত 10টা কোম্পানি লিস্টিং করার ইচ্ছা আছে এবং প্ল্যান হচ্ছে, তাহলে আমার মনে হয় যে বিনিয়োগকারীদের জন্য এটা একটা আস্থার জায়গা তৈরি করবে। তারপরে আমাদের আরো কয়েকটা ইস্যুর মধ্যে একটা ইস্যু আছে, আপনারা সবাই জানেন যে মার্জিন ল্যান্ডিং। যে 2010 সালের ধসের পর থেকে, যে তখনকার থেকে আমরা যেটাকে বলি লিগেসি ইস্যু, যে তখন থেকে অনেক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংক, বিনার চেয়ে বড় জিনিস হচ্ছে ব্যাংক, স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংক, বিভিন্ন সময়ে যে বিনিয়োগকারীদেরকে যে মার্জিন লোন দিয়েছে, মার্কেট যেহেতু খুব একটা ভালো অবস্থায় কখনই যায় নাই, মোটামুটি আমরা ধরে নিতে পারি সব মার্কেট ইন্টারমিডিয়েটস তাদের বুকে আমরা যেটা বলি যে ব্যালেন্স শিটে আপনার এই মার্জিন ল্যান্ডিংটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন ক্রিয়েট করে রাখছে এবং এটা ধরেন প্রভিশনিং ডেফার করে চলছে। কিন্তু যেটা হয় প্রবলেমটা সেটা হচ্ছে যে এই যে ধরেন আমরা যেটাকে ট্রিগার সেল বলি, ট্রিগার সেল তো বন্ধ করা যাচ্ছে না আজকে 15 বছরে। কেন যাচ্ছে না? যে যখনই সুযোগ আসে তখনই যারা ল্যান্ডার যারা ওনারা কিছুটা এটা রিকভার করে, এবং রিকভার করাটাই হচ্ছে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে এখানে যেসব কোম্পানি তাদের বুক ক্লিন করতে চায়, যে ধরেন আমার একটা কোম্পানি আছে, আমার কিছু আমরা যেটাকে বলি যে টক্সিক অ্যাসেট, হ্যাঁ, যে আমরা ল্যান্ড করেছি কিন্তু এটা আনরিকভারেবল, বাট আমি ব্যালেন্স শিটে ক্যারি করছি। কিন্তু এখন এমন একটা সিচুয়েশন যে এটার হিটটা আমাকে নিতে হবে, মানে এটার লসটা আমাদেরকে নিতে হবে। যেসব ইন্টারমিডিয়েটস এই বুকটা ক্লিন করে, এই লসটা নেয়, সেই লসটাকে অ্যালাউবেল, মানে ইনকাম ট্যাক্সে আমরা কিছু বলি যে অ্যালাউবেল এক্সপেন্সেস, যেটা প্রফিটের সাথে অ্যাডজাস্ট হবে। এটা যদি করা হয় তাহলে যেটা হবে যে আমরা মানে প্র্যাকটিক্যালি আমরা আমাদের বুকগুলি ক্লিন করতে পারবো, এবং এই জিনিসটা অত্যন্ত জরুরি হয়ে গেছে। কারণ এই লিগেসি অনন্তকাল চলতে পারে না।
যে মার্জিন অ্যাকাউন্টের যে সমস্যাগুলি, যে কোনো মার্কেটই সমস্যা হয়, বাট সমস্যার সমাধানও বের করতে হয়। এবং আমরা মনে করি যে সমস্যা সমাধানের একটা উপায় হচ্ছে যে কোনো ইন্টারমিডিয়েট যদি তার বুকে কোনো লস নেয়, হিট নেয়, যেটাকে আমরা লস বলি, সেটা অ্যালাউয়েবল এক্সপেন্সেস যদি হয়, তাহলে যেটা হবে যে অনগোয়িং কনসার্ন হিসেবে যে প্রফিটটা, প্রফিটের সাথে অ্যাডজাস্ট করা যায়। আমরা আরেকটা জিনিস বলছি, বাট তার আগে আমি একটা উদাহরণ দিতে চাই। আজকে আমি এখানে আসার আগে আমাদের এখানে 40 বছর ধরে ব্যবসা করছেন এমন একজন ব্রোকার, যাকে আমরা ওয়ান অফ দ্য লিডিং ব্রোকার হিসাবে জানি। উনি আমাকে আজকে 5.5 মাসের ডাটা দিলেন, যেখানে দেখা যাচ্ছে যে 5.5 মাসে ওনার এখানে আমি দেখেই বলতে পারি যে 24 থেকে 25টা অ্যাকাউন্ট ওপেন হয়েছে। 24 থেকে 25টা, যেখানে দিনে 24 থেকে 25টা হতো। তো এটা বিনিয়োগকারীরা অনেকখানি বিনিয়োগ হয়ে গেছে। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে নতুন বিনিয়োগকারী যারা আসবে, নতুন বিনিয়োগকারী আনার জন্য যে আমরা একটা কর ছাড় দিতে বলছি, যে নতুন নিউ ইনভেস্টার্স, নিউ ইনভেস্টমেন্ট যখন নিয়ে আসবে, they will be exempted from any tax, and they will be exempted from any source, asking from any source of fund for at least 3 years. কারণ এই নতুন বিনিয়োগকারী ছাড়া, আপনারা সবাই জানেন, আপনাদের লেখা দেখে আমি বলছি যে আমাদের এখানে একসময় 33 লক্ষ বিনিয়োগকারী ছিল উইথ সেন্ট্রাল ডিপোজিটরি অফ বাংলাদেশ। সেখানে এটা কমে চলে আসছে প্রায় 16-17 লাখে। তার মানে আমরা বিনিয়োগকারী ধরে রাখতে পারছি না। বিনিয়োগকারী ছাড়া তো আপনার এই মার্কেটের প্রাণী হচ্ছে বিনিয়োগকারী। তো বিনিয়োগকারী হচ্ছে বাজারে ফুসফুস, যদি ফুসফুসই না থাকে তাহলে বাজার থাকবে কিভাবে? তো এই কারণে আমরা বলছি যে বিনিয়োগকারী, নতুন বিনিয়োগকারী অ্যাট্রাক্ট করার জন্য আমাদের যারা আসবেন তাদেরকে একটা কর ছাড় দেওয়া হোক, কর অব্যাহতি দেওয়া হোক ফর অ্যাটলিস্ট 3 years পিরিয়ড, এবং there will be no question asked, যেটা আপনারা দেখেছেন যে আপনার এইবার বাজেটে প্রপোজ করা হয়েছে যে ব্ল্যাক মানি বলতে চাই না, অপ্রদর্শিত আয় could be invested in the stock market by paying 15% tax. এছাড়া অন্য যে জিনিসগুলি আছে আপনারা দেখেছেন। এখন আমি আপনাদের কাছে যেতে যাচ্ছি, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা, যেহেতু অনেক ভাই বোনরা আছেন, আমি একটা প্রশ্ন করবার জন্য একটু বড় সময় রাখতে যাচ্ছি। ধন্যবাদ। আমি মুন্না রায়হান, দৈনিক ইত্তেফাকে কাজ করি। আমার কোশ্চেনটা হচ্ছে, ডিবিএ প্রেসিডেন্ট সাহেব যে দাবি দেওয়াগুলো বললেন, আপনি কি বিশ্বাস করেন যে এইগুলো হলে বাজার ভালো হয়ে যাবে? আসলে আমাদের ক্যাপিটাল মার্কেটে প্রবলেম আছে, আপনারা সেই প্রবলেমগুলো বলেন। আমার মনে হয় সেই প্রবলেমগুলো বললে ক্যাপিটাল মার্কেটের আজকে যে অবস্থা যাচ্ছে এই অবস্থার পরিবর্তন হবে। এ না হলে আপনার যতই দাবি দেওয়া বলেন, এগুলো যদি 100% ফুলফিল করা হয়, তারপরও আমাদের বাজার ভালো হবে না। কারণ আমাদের বিনিয়োগকারীদের বাজারের প্রতি কোনো আস্থা নেই। আপনারা বিনিয়োগকারীদের নিয়ে সরাসরি কাজ করেন, কারণ ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সাথে, ব্রোকারদের সাথে বিনিয়োগকারীদের সম্পর্কটা একদম প্রত্যক্ষভাবে একে অপরের সাথে জড়িত। সুতরাং আপনারা জানেন যে বাজারে আসলে আস্থাহীনতার জন্য বিনিয়োগকারীরা চলে যাচ্ছে। সুতরাং আপনারা যতই দাবি দেওয়া করেন, এগুলো যদি সরকার ফুলফিলও করে দেয়, তারপরেও আপনারা বিনিয়োগকারীদের বাজারে ধরে রাখতে পারবেন না। সুতরাং আপনারা একটু বাজারে আমাদের সমস্যা কি আছে সেই সমস্যাগুলো বলেন। যদি এটা না বলেন তাহলে বাজার আসলে কখনো ভালো হবে না। আরেকটা জিনিস বলি, সেটা হলো যে আমি মাঝে মাঝেই ব্রোকারেজ হাউসগুলোতে যাই, দেখা যায় কয়েকটা বাদে, হাতে গোনা কয়েকটা বাদে, আপনাদের ওই অর্থে কোনো রিসার্চ নেই। আবার ধরুন এই যে বাজার যে খারাপ, এই বাজার খারাপ নিয়েও কি অ্যাসোসিয়েশনের কোনো রিসার্চ, বাজারের সমস্যাগুলো যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন তাহলে সেই সমস্যাগুলোর কথা বলে। আর আমি ব্রোকারেজ হাউসগুলোতে মাঝে মাঝে যাই এবং বিনিয়োগকারীদের সাথে কথা বলা হয়, এবং ওই হাউসগুলোতে কেমন পরিবেশ, আমার মনে হয় কি আপনাদের হাউসগুলোর ভেতর থেকেও একজন যোগ্য বিনিয়োগকারী তৈরি করার যে বিষয়টা, কারণ আপনারা তো বিনিয়োগকারীদের সাথে সরাসরি কোন আইটেমটা কিনলে কোন আইটেমটা দ্রুত
ভালো গেইন করবে, এই ধরনের আলোচনা এবং ট্রেড করে এবং যাদের সঙ্গে ট্রেডের ইয়েগুলো হয় তারাও কিন্তু এই জিনিসগুলোই বলে। আমার মনে হয় কোনো হাউস থেকে একজন যোগ্য বিনিয়োগকারী তৈরি করার যে বিষয়গুলো থাকে এই জিনিসগুলো মানে হাতে গোনা কয়েকটা হাউস ছাড়া আমি একদমই দেখি না। এই ব্যাপারগুলোতেও আসলে ডিবিএ কে নজর দিতে হবে। আর আমি যেটা জানতে চাচ্ছি যে আপনাদের যদি কোনো রিসার্চ থাকে যে বাজার কেন খারাপ এবং এই খারাপ থেকে বের হতে কি করতে হবে, এই জিনিসগুলো কাইন্ডলি বলেন। কারণ এই আপনি যদি বলেন বাজারে আস্থা না থাকলে এই ক্যাপিটাল গেইন তো 15 সাল পর্যন্ত ছিল, 15 সালে তুলে দিল, তাহলে তো আমাদের বাজার ভালো হয়ে যেত। আমি বলছি না যে ক্যাপিটাল গেইন আপনারা যেটা বলছেন সেটা ইয়ে না। সুতরাং এইগুলো কখনোই ভালো হবে না যদি বাজারের সমস্যাগুলো না ইয়ে করেন। আমি ডিবিএ প্রেসিডেন্টের কাছে রিকোয়েস্ট করব বাজারের সমস্যাগুলো একটু তুলে ধরেন। ধন্যবাদ। জি ধন্যবাদ। আমি এখন উত্তর দেবো নাকি একসাথে উত্তর দেবো? আচ্ছা আমি প্রথমেই যেটা নিয়ে শুরু করেছি যে আজকে যদি আমরা বলছি যে প্রেস কনফারেন্স আর আওয়ার রিঅ্যাকশন অন দ্য বাজেট, বাট সত্যিকার অর্থে যে আমি প্রথমেই বলে নিচ্ছি যে এটা একটা আলাপ আলোচনার জন্যই আপনাদের সাথে আজকে বসা। আপনি যেটা বলছেন আমি সম্পূর্ণ একমত। যে আমি আমার ইন্ট্রোডাকশনে আমি যেটা বলেছি যে আমাদের প্রবলেমগুলি আমাদেরকে অ্যাকনলেজ করতে হবে অ্যান্ড উই হ্যাভ টু ভয়েস আউট, এবং এই কারণেই আপনাদের সাহায্য সহযোগিতা চাচ্ছি। আপনি ডিবিএ এর নিজস্ব কোনো রিসার্চ নেই, বাট যেটা ডিবিএ করে যে ডিবিএ এর যারা মেম্বার আছে, আমাদের 250 মেম্বার আছে এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের যারা মেম্বার সবাই আমাদের মেম্বার। এর মধ্যে ধরেন আপনার যারা রিসার্চ করে টপ 20-30 কোম্পানি, তাদের রিসার্চ যে কী বলছে সেটা আমরা অবশ্যই আলাপ আলোচনা করি এটা নিয়ে। এবং আপনার মূল সমস্যা যদি আপনি বলেন, আমি আপনাদের সাথে ডিবি এর পক্ষ থেকে নিশ্চিতভাবে বলতে পারি যে মূল সমস্যা বাজারে কি? মূল সমস্যা হচ্ছে আমাদের ল্যাক অফ গুড আইপিওস। যে কোনো মার্কেটে আপনি কোনোদিনই মোহাম্মদপুর বাজারে যাবেন না বা যেতেন না যদি ওই মার্কেটে মানে ভালো মাছ না পাওয়া যেত। এখন আপনার মাছ যদি বাজারে যেখানে পাওয়া যায়, এটা মোহাম্মদপুর হোক আর খিলগা হোক, আপনারা যাবেন। আমাদের এখানে আমরা যে জিনিসটা অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছি যে বাজারের চালিকা সত্যি হচ্ছে বাজারের পণ্যটা কি, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য মার্কেট ইজ দ্য কোম্পানি। আমাদের এখানে গত 15 বছর ধরে একটা দুইটা কোম্পানি ছাড়া সত্যিকার অর্থে কোনো ভালো কোম্পানি লিস্টিং হচ্ছে না, এবং লিস্টিং হচ্ছে না এটা আমাদের সামগ্রিক ব্যর্থতা। হ্যাঁ, যে সবার ব্যর্থতা, এটা শুধু কাউকে আমি এখানে দোষারোপ করতে যাই না, বাট এটা সামগ্রিক ব্যর্থতা। এটা হচ্ছে মূল সমস্যা যে বাজারে প্রোডাক্ট কোয়ালিটি ইজ নট আপ টু দ্য মার্ক। সেকেন্ড হচ্ছে যে আমাদের এখানে ট্রান্সপারেন্সি নিয়ে আমরা যেটা বলছি যে কোনো বাজারে বিনিয়োগকারী, আপনি যেটা বললেন আপনার সাথে আমি সম্পূর্ণ একমত যে বিনিয়োগকারী যে কালচার, সেই কালচার আমরা তৈরি করতে পারছি না। কারণ বিনিয়োগকারী কালচার তৈরি করতে হলে আমি বেশি দূর যাওয়ার দরকার নেই। আপনি ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়াতে 2005-6 সালে যেসব লোক মানে বুঝে হোক না বুঝে হোক, একটা কোম্পানি আমি বলতে চাই যে টাইটান ঘড়ি, যেটা টাইটান ঘড়িতে যারা বিনিয়োগ করেছে, তো যারা ধরেন 100 টাকা বিনিয়োগ করেছে, সেই 100 টাকা তাদেরকে রিটার্ন দিয়েছে 5 লক্ষ টাকা। এটা আনবিলিভেবল, আনথিঙ্কেবল মনে হয়, বাট দিস ইজ হোয়াট দ্য ফ্যাক্ট ইজ। এই ধরনের টাইটান কয়েকশো কোম্পানি আছে ইন্ডিয়াতে। এই যে আজকে ইন্ডিয়াতে বলেন বা আমেরিকাতে বলেন, যে যেখানেই বলেন আপনার সিঙ্গাপুর, হংকং বলেন, যে মূল চালিকা শক্তি হচ্ছে বাজারে পণ্য, এবং পণ্যটাই হচ্ছে কোম্পানি। আমরা ভালো কোম্পানি আনতে পারছি না, কিন্তু আমাদের দেশে কি ভালো কোম্পানি নাই? অবশ্যই আছে। এবং এখন যেটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি যে আমাদের যেহেতু প্রাইভেট লিমিটেড কোম্পানি লিস্টিং করাটা সময় সাপেক্ষ ব্যাপার। আচ্ছা, তারপরে যে জিনিসটা হচ্ছে যে আপনারা ধরেন আপনি একটা প্রাইভেট কোম্পানি ওন করি, এটা তো আর জোর করে আনা যাবে না, এটা আমাকে পলিসি সাপোর্ট দিয়ে আনতে হবে। কিন্তু পলিসি সাপোর্টগুলি আপনি দেখেন ইজ নট এনকারেজিং। যদি এনকারেজিং হতো তাহলে তো মানে অবশ্যই বড় বড় কোম্পানি আসতো। আমরা বলছি যে আমাদের যে আইপিও রুলসটা আছে সেটা রিভিউ করার জন্য অনেকদিন ধরে বলে আসছি, এবং এটা রিভিউ করতেই হবে। যে এখানে ভ্যালুয়েশন যে মেথড আছে, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল টু দ্য ইস্যুয়ার্স। যাদের কোম্পানি, এখন আমার কোম্পানি আমি আনবো, কিন্তু আপনি আমাকে যে ভ্যালু দিতে যাচ্ছেন সেটাই যদি আমার কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে আমি কেন আসবো? তো এটার অল্টারনেটিভ হিসাবে আমি যেটা বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণাটা দিয়েছেন যে স্টেট ওন এন্টারপ্রাইজ ভ্যালুয়েশনে অনেকখানি ছাড় দেয়, যেহেতু এটা মানে স্টেট ওন এন্টারপ্রাইজ মানে ইট ইজ ওন বাই আস, তো সেখানে ওনারা একটা ছাড় দিয়ে আসতে পারে। এবং এই বাজারের মূল সমস্যা হচ্ছে ভালো কোম্পানি নাই, ভালো ইনভেস্টেবল স্টক নাই, এবং যার দরুন আমরা ইনভেস্টর ক্রিয়েট করতে পারছি না। এটা হচ্ছে প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে ট্রান্সপারেন্সি।
হ্যাঁ, ট্রান্সপারেন্সি বলতে যে এক্সিস্টিং যেসব কোম্পানি আছে তাদেরও আপনি যদি দেখেন সত্যিকার অর্থে যে কয়টা কোম্পানির ব্যালেন্স শিট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড ইনফরমেশন নিয়ে আপনারা হ্যাপি। হ্যাঁ, সেখানে আমরা বড় জোর ধরেন 20-30%, আমরা যেটাকে ইনভেস্টেবল সিকিউরিটিজ বলি, 20-30% কোম্পানি পরে আমাদেরকে যথেষ্ট পরিমাণ ব্যাক পেতে হয় খুঁজে কোম্পানি বের করার জন্য। আচ্ছা, তারপরে আরেক সমস্যা যে আমাদের মার্কেট ছিল সত্যিকার অর্থে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বেসড, যে আজ 2010-12 সাল পর্যন্ত আমাদের এখানে প্রায় 35% মার্কেট ক্যাপ, 35% অফ দ্য মার্কেট ক্যাপ ওয়াজ actually from the financial institutions like banks and NBFIs and insurance companies. তাদেরও ধরেন সক্ষমতা কমেছে, এটা তো দিস ইজ দ্য গ্রাউন্ড রিয়েলিটি। এটা মানে আপনার বিনিয়োগযোগ্য যে কোম্পানি ছিল তার মধ্যে যে ব্যাংকগুলি ছিল বা এনবিএফআই গুলি ছিল সেগুলো কমে আসছে। তো আমরা মোটামুটিভাবে মোটা দাগে আমরা জানি যে সমস্যাগুলি কি। মূল সমস্যা যে আমাদেরকে নতুন কোম্পানি আনতে হবে, আমাদেরকে এক্সিস্টিং কোম্পানি, আমাদের অ্যাকাউন্টেবিলিটি বাড়াতে হবে, ট্রান্সপারেন্সি বাড়াতে হবে, আর তাছাড়া আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে যে সত্যিকার অর্থে যে বিনিয়োগ যদি করতে হয় ইকুইটি মার্কেটে, ইকুইটির উপরে জোর দিতে হবে। হ্যাঁ, আমাদের মার্কেটটা আমরা যেটা বলি যে ওভার লেভারেজড, মানে যেটাকে মার্জিন অ্যাকাউন্ট বলি, যে এটা লেভারেজের পরিমাণটাও বেশি হয়ে গেছে। সেটার কারণে আমরা বলছি যে মার্জিন রুলস যেটা আছে সেটা রিভিউ করার জন্য, রিভাইজ করার জন্য, এবং এসএসসি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ইন আওয়ার লাস্ট মিটিং ওনারা আমাদেরকে দুইটা ব্যাপারে অ্যাসিওর করেছে। একটা হচ্ছে যে মার্জিন লোন যেটা সেটা ইজ বিং রিভাইজড অ্যান্ড রিভিউড, আইপিও রুলসটাও রিভিউ করা হচ্ছে। বাট আমি আপনাদের মাধ্যমে ওনাদেরকে অনুরোধ করব এবং ওনাদের সাথে সংশ্লিষ্ট যারা আছেন রেগুলেটরি বডিতে এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে, যে স্টেক হোল্ডারদেরকে এঙ্গেজ করে রুলস অ্যান্ড রেগুলেশন করা হোক। আমাদের এখানে রুলস অ্যান্ড রেগুলেশন যারা করে ওনারা সশস্ত্র মাইল দূরে অবস্থান করে ফ্রম দ্য মার্কেট রিয়েলিটি। যে কোম্পানিগুলিকে আনতে চায় ওনাদের সাথে ওনাদের প্রাইভেটলি বসা উচিত। প্রাইভেটলি মানে নট 1-to-1, বাট আমি বলি যে একটা সেশন করে বসা উচিত যে আপনারা কেন আসছেন না। ঠিক সেইভাবেই যে মার্জিন যারা দিয়েছে এবং মার্জিন যারা নিয়েছে সবাই সাথে আলাদা বসা উচিত যে এখানে সমস্যাগুলি কি। আমি বিল্ডিংয়ের ভিতরে বসে যদি আইন করে যাই, আইনই করতে পারবো। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের বিষয়ে যত আইন আছে আর কোনো দেশে এত আইন আছে কিনা এবং এত ফ্রিকুয়েন্ট সার্কুলার ইস্যু হয় কিনা আমি জানি না, কিন্তু তার রেজাল্ট আমরা সবাই দেখতে পাচ্ছি। তো কনসার্ন স্টেক হোল্ডারদেরকে নিয়ে বসে আমার মনে হয় যে প্রতিটা জিনিস আইনগুলি আমাদেরকে রিভাইজ করা দরকার, এবং এই সময়টা বোধহয় এখন আসছে। এখন এই কারণে আপনাদের সাথে বসা, আমরা উইড লাইক টু পাস অন দ্য মেসেজ টু দ্য রেগুলেটরস যে প্লিজ বি ফ্লেক্সিবল, বি সুইট উইথ আস অ্যান্ড লেট আস মুভ ফরওয়ার্ড। কারণ এই এক্সিস্টিং আইন বা সার্কুলার যেগুলি আছে সেগুলি দিয়ে আমরা মার্কেটে তেমন কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারছি না। ধন্যবাদ। জি, আমি নিয়াজ বিজনেস পোস্ট থেকে বলছি। বিষয়টা হচ্ছে যে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আমাদের এনবিআর চেয়ারম্যান বলেছেন যে আসলে মার্কেটের মূল সমস্যা কিন্তু ফিসক্যাল পলিসি না, ফিসক্যাল পলিসির বাইরে কি সমস্যা আপনারা বলে মনে করেন, তার এই বক্তব্যের প্রতি উত্তরটা আপনাদের কাছ থেকে চাচ্ছি। আর আমার দুটি কোশ্চেন আছে। একটা হচ্ছে যে ক্যাপিটাল গেইন যদি সরকার কার্যকর করতে চায় সর্বক্ষেত্রে, মানে যদিও 50 লাখ টাকার উপরে, কিন্তু আমরা যতদূর জানি যে এনবিআর তখন সকল বিও অ্যাকাউন্টদারীদের জন্য ম্যান্ডেটরি করতে যাচ্ছে। তো এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? আর কর্পোরেট ট্যাক্স নিয়ে আপনাদের একটা বক্তব্য আমরা পেয়েছি, কিন্তু পাশাপাশি আপনারা যদি বলেন যে আসলে যখন লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির কর্পোরেট ট্যাক্সের ব্যবধানটা বেশি ছিল তখনও কিন্তু আসলে ওরকম ভালো কোম্পানি আসেনি। তো এই ব্যবধান বাড়লে আপনাদের ভালো কোম্পানি আনার ক্ষেত্রে আপনাদের রোলটা কি হবে? বা আমরা বরাবরই দেখে আসছি যে স্টক এক্সচেঞ্জ বা ডিবিএ ভালো কোম্পানি আনার ক্ষেত্রে সেরকমের নিজেদেরকেও ব্র্যান্ডিং করতে পারেনি বা কোনো রোল প্লে করতে পারেনি। আপনাদের নেক্সট প্ল্যানটা কি হবে তখন? ধন্যবাদ। আপনি প্রথমে যেটা বলেছেন যে এনবিআর চেয়ারম্যান মহোদয় সাহেবের একটা কথা রেফারেন্সে বলেছেন যে উনি যেটা বলেছে যে ফিসক্যাল পলিসি ইজ নট দ্য অনলি প্রবলেম অফ দ্য স্টক মার্কেট। আমি ওনার বক্তব্যের প্রতি সম্মান রেখে বলছি যে উনি যেটা বলেছেন সেটা অনেকখানি বৃহদাংশে সত্যি কথা। যে শুধুমাত্র যে ফিসক্যাল ইনসেন্টিভ দিয়ে ক্যাপিটাল মার্কেট
ঘুরে দাঁড়াবে, বা ক্যাপিটাল মার্কেট আমাদের যে সমস্যা বলছি সেটার জন্য যে যদি ফিসক্যাল পলিসিকে আমরা বলি, সেটা উইল নট বি দ্য রাইট স্টেটমেন্ট, অনেস্ট স্টেটমেন্ট আমি বলবো। যে এখানে আমাদের আরও অনেকগুলি সমস্যা আছে, যে সমস্যাগুলি একটু আগে আমি বললাম। যে বাজারে দুটো জিনিস, একটা হচ্ছে যে আমরা যে আইপিওর কথা বলছি সেটা হচ্ছে বাজারের সাইজ ইনক্রিজ করার জন্য, নতুন ইনভেস্টর আনার জন্য, গোয়িং ফরওয়ার্ড ভবিষ্যতের কথা মাথায় রেখে আমরা বাজার পরিধি বাড়ানোর জন্য। কিন্তু বর্তমান সমস্যা যদি বলেন, তাহলে অন্যতম মূল সমস্যা হচ্ছে দ্য ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য মার্কেট। এবং অফ দ্য মার্কেট যখন আমি বলি, অল স্টেক হোল্ডার্স, যে কোম্পানি, আমরা যারা আছি, ইন্টারমিডিয়ারিজ এবং রেগুলেটর, স্টক এক্সচেঞ্জ তো অফকোর্স, অ্যান্ড সবাইকে আমরা সত্যিকার অর্থে আমাদের রোল প্লে করতে পারছি কিনা। এবং যদি আমি সুগার কোট না করি, তাহলে বাস্তবতা হচ্ছে যে আমরা পারছি না, এবং আমাদের ব্যর্থতার কারণেই আজকে আমাদের স্টক মার্কেটের অবস্থা। কারণ গত বছরে 15 বছরে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, এই ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ নেই। ম্যাক্রো 6-7% রেটে গ্রো করেছে। সেই ক্ষেত্রে আমাদের স্টক মার্কেট ইন টার্মস অফ ভলিউম আমরা 15 বছর আগে যা ছিলাম তার চেয়ে অনেক পিছিয়েছি। আমাদের কোয়ালিটি অফ স্টক কমে গেছে। মার্কেট ইন্টারমিডিয়েট যারা আছে, দে আর স্ট্রাগলিং। তার মানে যে আমরা গত 15 বছরে এগোতে পারিনি। যে এই যে উল্টো রথ, সেটার জন্য তো শুধু ফিসক্যাল পলিসিকে আমরা দায়ী করলে হবে না। আমরা কাউকে দায়ী করতে যাচ্ছি না, কিন্তু আমি আবারও বলছি যে উই শুড গো ব্যাক টু দ্য ব্ল্যাকবোর্ড, যে আমরা কেন পারছি না। এবং অন্যতম প্রধান কারণ, যে সেকেন্ডারি মার্কেটের কথা যদি বলি, সেকেন্ডারি মার্কেট অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা ট্রান্সপারেন্সিটা এনশিওর করতে পারছি না। এবং ট্রান্সপারেন্সি এনশিওর না করাই হচ্ছে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হবে। এবং বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হলে কোনোদিনই আমরা এই মার্কেটকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না। ধন্যবাদ। আমি আহসান হাবিব, পেছনে, আমি ডেইলি স্টারে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা দেখলাম যে আমাদের এসএসসির চেয়ারম্যান স্যার বললেন যে ক্যাপিটাল গেইন ট্যাক্স আসবে না, আমরা এনবিআর সাথে কথা বলেছি, এটা হবে না। তো আমি ওনার কাছে প্রশ্ন করব হয়তো পরে, যে আপনি কেন বললেন এই কথা। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, এই কথা বলার পরে আমরা দেখলাম যে আসলে ক্যাপিটাল গেইন ট্যাক্স বসলো। সো এটার ইম্প্যাক্টটা কি বাজারে সাধারণ বিনিয়োগকারীদের উপর, এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে এই যে ক্যাপিটাল কর্পোরেট ট্যাক্সের যে গ্যাপটা কমে আসলো, এটা নিয়ে আমি এনবিআর এর সাথে কথা বলেছিলাম। তো এনবিআর এর বক্তব্য হচ্ছে যে এটা আপনারা অন্য অ্যাঙ্গেল থেকেও দেখতে পারেন, যে একটা কোম্পানি যে 10% অন্তত শেয়ার ইস্যু করলো না, তার জন্য বরং ইনসেন্টিভ দেওয়া হচ্ছে যে তুমি 10% ইনসেন্টিভ মানে শেয়ার ইস্যু করো। সো এটা মার্কেটের জন্য ভালো, এটা তাদের বক্তব্য। আরেকটা বক্তব্য হচ্ছে যে যে কোম্পানিটা আসলে ব্যাংকে লেনদেন করে না, তাকে আমরা বরং ডিসইনভাইজ করছি লিস্টেড হলো, এবং বলছি যে তোমরা ব্যাংকে করো, ট্রেড করো। সো এটা হচ্ছে তাদের যুক্তি। এই বিষয়ে আপনারা কিছু বলবেন কিনা? জি, ধন্যবাদ। আচ্ছা, প্রথমে যেটা আপনি বললেন যে আপনি মাননীয় এসএসসি চেয়ারম্যান মহোদয়কে জিজ্ঞেস করবেন, উনি ওনার উত্তরটা দিবে। কিন্তু আমার যেটা মনে হয় যে উনি যেটা বলেছে যে এটা আসবে না, এই কারণে যে যেহেতু উনি এসএসসি চেয়ারম্যান, এবং এই বাজেট চলাকালীন অবস্থায় হি ওয়াজ নট কনসাল্টেড, হি ওয়াজ নট ব্রট ইনটু দ্য নো দ্যাট এই ধরনের একটা জিনিস আসতে পারে। সেটার প্রেক্ষিতে হয়তো উনি বলেছেন, এবং বলাটাই স্বাভাবিক। কারণ আমি এসএসসি চেয়ারম্যান হওয়ার পর আমি যদি না জানি যে একটা নতুন জিনিস মার্কেটে ইন্ট্রোডিউস হচ্ছে, তাহলে আমার জন্য সবচেয়ে বলা যেটা যুক্তিযুক্ত সেটা হচ্ছে যে না, আমি যেহেতু জানি না, এটা আমি আশা করছি এটা আসবে না। কিন্তু তারপরে আসার পরে অবশ্যই এটা ওনার বক্তব্য বলেছে যে এটা নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট করবে। ইটস এ ভেরি টেকনিক্যাল, হাইলি টেকনিক্যাল মার্কেট, এবং তার তো আপনার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। বাট যেহেতু ট্যাক্সের ব্যাপারে কথা হচ্ছে, আমি ট্যাক্সটা কতটুকু কনফিউসিভ এবং কতটুকু কমপ্লেক্স ক্রিয়েট করেছে, আমি কি একটু 2 লাইন পড়ে শোনাতে পারি ফ্রম দ্য ফাইন্যান্স বিল? তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। দেখেন, উনি ফাইন্যান্স বিলে কি বলছে, যে বিভিন্ন মিডিয়াতে মূলধনী মুনাফার উপর 15% কর আরোপের কথা বলা হচ্ছে, কিন্তু ফাইন্যান্স বিলে 15% কর আরোপের কথা বলা হয় নাই। আমাদের ট্যাক্স কিন্তু হবে অ্যাজ পার দ্য ফাইন্যান্স বিল। বলা হয়েছে স্বাভাবিক ব্যক্তি কর্তৃক কোনো কোম্পানি বা স্পন্সর, শেয়ার হোল্ডার, ডিরেক্টর, প্লেসমেন্ট শেয়ার ব্যতীত 50 লাখ টাকার উপরে মূলধনী আয়ে কর আরোপ হবে। এবার এই কর আরোপে 15% হবে নাকি নিয়মিত হারে হবে, সেটা সপ্তম তফসিলে বলা হয়েছে। সপ্তম তফসিলে 5 বছরে কম সময়ে হস্তান্তর হতে অর্জিত মূলধনী আয়ে নিয়মিত হারে, অর্থাৎ যাদের 30% করের স্ল্যাবে পড়ে তারা 30% স্ল্যাব সারচার্জ প্লাস সারচার্জ প্রদান করবে।
অর্থাৎ 50 কোটি টাকার উপরে যাদের নিট সম্পদ রয়েছে তারা আরও 35% হারে সারচার্জ প্রদান করবে। এতে ওই শ্রেণীর করদাতাদের মূলধনী আয়ের উপর 40.50 হারে কর এবং সারচার্জ মিলে প্রদান করতে হবে। আপনার কেন আমরা বলছি যে মানে হাউ কনফিউজিং ইট ইজ, আর একটু পড়ে শোনাই। স্পন্সর শেয়ার হোল্ডার ডিরেক্টর প্লেসমেন্ট শেয়ার থেকে মূলধনী আয় সম্পূর্ণ কর আরোপ করা হয়েছে। উচ্ছেদ 10% হারে কর সংগ্রহের কথা বলা হয়েছে। যদি এই উচ্চ করকে চূড়ান্ত কর হিসেবে স্বীকৃতি দেওয়া না হয় এবং শেয়ার হস্তান্তর 5 বছরের কম সময়ে হয় তাহলে তাদেরও নিয়মিত হারে পুরো মূলধনী আয়ের উপর কর প্রদান করতে হবে, যেটাকে আমরা ট্রেডিং প্রফিট বলি, যেটি সর্বোচ্চ হার 40.50 এর মতো। এখন পুঁজি মানে এই হচ্ছে আমাদের অবস্থা। মানে আমরা বাজেটে একটা পড়েছি, বাট আমাদের ফাইন্যান্স বিলে আসছে আরেকটা। এই অবস্থা, এই জিনিসগুলি আপনার মানে আমরা শুধু যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কথা বলছি তা না, আপনি দেখেন যে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, ওনাদের জন্য যেভাবে ফাইন্যান্স বিলে বলা হয়েছে, সো এভরিওয়ান ইজ বিট কনফিউজড অ্যান্ড স্কেয়ার্ড, যার ধরুন আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা। এই জিনিসটাই আমরা বলছি, যেটা এসএসসি চেয়ারম্যান মহোদয় সাহেব বলছেন, যে আমরা মনে করি যে এই বছরের জন্য অন্তত আমাদেরকে এই কর অব্যাহতিটা দেওয়া হোক। থ্যাংক ইউ। আসান ভাই, কি আর কোনো প্রশ্ন ছিল? মানে সাপ্লিমেন্টারি যদি একটু জিজ্ঞেস করেন। হ্যালো, আমার নাম সুজয় মহাজন, আমি প্রথম আলোতে কাজ করি, আমি পিছন থেকে বলছি। সাইবুল ভাই খুব সুন্দর বলেছেন যে শেয়ার বাজারের সমস্যাগুলো শুধু ফিসক্যাল মেজার না, অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি এবং ভালো শেয়ারের অভাব, এই তিনটেকে আপনি বড় সমস্যা মনে করছেন। তো আমি অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সির জায়গা থেকে যদি একটা প্রশ্ন করি, আমরা সম্প্রতি জানলাম, এবং তার আগে যদি একটু করে ব্যাকগ্রাউন্ডটা বলি, সেটা হলো স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন হলো অন্যতম কারণ যারা পরিচালনা করবেন তারা যেন শেয়ার ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে না পারেন। আমরা সম্প্রতি দেখলাম ডিএসসির বোর্ডে বসা কারো কারো নামে বড় ধরনের শেয়ার ব্যবসার তথ্য জানতে পারলাম ডিএসসির পরিচালনা পর্ষদে, এবং উনি যেসব শেয়ার নিয়ে ব্যবসা করেছেন সেসব শেয়ার ম্যানিপুলেটিভ স্ক্রিপ্ট ছিল। উনি যখন কিনেছেন এবং যখন বিক্রি করেছেন তার আগে পরে কিছু সংবাদ ছিল, রেগুলেটরি সংবাদ। এই যে বোর্ডে বসে ব্যবসা করা স্বাধীন পরিচালকদের এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে, আপনারাও দাবি করলেন না, রেগুলেটরও বলল না, কোনো ধরনের তদন্ত এবং উনার ওই পদে থাকার এখতিয়ার আছে কিনা সেটা আমি, আপনারা তো মেম্বার, আপনাদের দিক থেকে ওই দাবিটি নেই কেন? জি, ধন্যবাদ। আচ্ছা, আমি তার আগে একটা প্রশ্ন বোধহয় মিস করেছি, যেটা হাসান ভাই জিজ্ঞেস করেছিলেন, হাসান হাবিব ভাই ডেইলি স্টারের, যে আমরা এনবিআর এর একটা ব্যাপারকে কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েট করছি, এনকারেজ করছি, সেটা হচ্ছে যে মিনিমাম 10% ফ্রি ফ্লোট থাকতে হবে। এটা একটা মানে ভালো জিনিস ওনারা অ্যাড্রেস করেছে, কারণ একটা কোম্পানি লিস্টেড হওয়ার পরে 1%, 2% বা 5% পাবলিকলি দিয়ে ট্যাক্স বেনিফিট নেওয়াটা আমরা মনে করি যে এটা একটা অযৌক্তিক স্টেপ। মানে দিস ইজ নট সামথিং দ্যাট উই শুড রাদার এনকারেজ। আপনি মানে পুরো বেনিফিটটা নেবেন, কিন্তু ইউ উইল নট শেয়ার ইউর প্রফিট উইথ দ্য জেনারেল পাবলিক, উইথ দ্য জেনারেল ইনভেস্টার্স। এটা মানে ইটস ভেরি ইললজিক্যাল অ্যান্ড ইটস নট দ্য রাইট থিং টু ডু। এই ব্যাপারে আমরা অবশ্যই ওনাদেরকে ব্যাপারটা এনকারেজ, কিন্তু আমরা যেটা বলছি যে গত বহু বছর ধরে ধারাবাহিকভাবে যে নন লিস্টেড কোম্পানি যারা নতুনভাবে লিস্টিং হবে এবং প্রাইভেট বা নট লিস্টেড পাবলিক কোম্পানিদের ট্যাক্স রেটটা ওয়াইড করা হোক। এটা সারা পৃথিবীতে করা হয়, এবং এটা করা হয় এই কারণে যে ট্যাক্স রেটটা যদি একটা ধরেন 10-12% গ্যাপ হয়, তখন ভালো কোম্পানি যারা আছে, দ্য বিগ কোম্পানিজ দ্যাট উই হ্যাভ ইন দ্য প্রাইভেট সেক্টর or in the public sector but not listed, ওনারা they'll be forced, হ্যাঁ, যে কারণ 10% আর 10% ট্যাক্স গ্যাপটা ইজ এ হিউজ গ্যাপ। যেহেতু কোম্পানিগুলি বড় হচ্ছে, আপনারা শুনে আশ্চর্য হবেন যে বাংলাদেশে এখন অনেক কোম্পানি আছে যাদের বাৎসরিক টার্নওভার 10,000 কোটি টাকার উপরে, বাট দে আর প্রাইভেট। এখন এই 10,000 কোটি টাকার টার্নওভারে আপনি যদি দেখেন, আমি ধরেন নেট প্রফিট 6-7% হলেও 600-700 কোটি টাকা প্রফিট আসে, সেখানে এই যে 8-10% ট্যাক্স গ্যাপ ইজ এ হিউজ অ্যামাউন্ট ফর দেম। এই গ্যাপটা ক্রিয়েট করার জন্য আমরা বলে আসছি ধারাবাহিকভাবে যে যাতে ইটস এ পলিসি সাপোর্ট ফর দ্য স্টক মার্কেট টু গ্রো।
তো এটা করা হয় নাই, সেই জিনিসটি আমরা বলছি যে এই জিনিসটা আবার পুনর্বিবেচনা করা হোক, যে গ্যাপটা ধীরে ধীরে ওয়াইডেন করা হোক, এটা 1% করা হোক, বা তারপরেও গ্যাপটা ক্রিয়েট করা হোক, যাতে ইটস এ ইনডাইরেক্ট এনফোর্সমেন্ট অন দ্য প্রাইভেট কোম্পানিজ টু গেট লিস্টেড। আচ্ছা, আপনার এবার আমি জি হ্যাঁ শিওর। সেখানে আরেকজনের নাম আসছে যে এসএসসির যে একজন উচ্চতর কর্মকর্তা, তারও এখানের মধ্যে বিনিয়োগ ছিল রিং শাইনের মধ্যে। এবং এইরকম যদি আপনাদের যে বিনিয়োগ যে কাঠামো থাকে এবং কর্পোরেট গভর্নেন্স থাকে, যেখানে রেগুলেটরি বডি বিভিন্ন ধরনের বিনিয়োগ এবং ম্যানিপুলেশনের সাথে তাদের এঙ্গেজমেন্টের কথা বিভিন্ন মিডিয়াতে আসে, সেই ক্ষেত্রে আপনাদের কিভাবে ভালো আইপিও আশা করেন এবং ভালো বিনিয়োগকারী আপনারা এখানে আশা করেন, তাহলে আপনাদের ব্র্যান্ড ইমেজটা কোথায় গিয়ে দাঁড়ায়? থ্যাংক ইউ। ধন্যবাদ। আচ্ছা, প্রথমে আমি সুজয় মহাজন ভাইয়ের প্রশ্ন উত্তরটা দিচ্ছি। আপনারা যে ব্যাপারটা নোটিস করেছেন, আমরাও এটা পেপার পত্রিকার মাধ্যমে দেখেছি, বাট আপনার ডিমিউজিলাইজেশনের পরে যে স্ট্রাকচার অফ দ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ, এটা আমরা সবাই জানি যে আমরা এখন 11 জনের একটা বোর্ড আছে, 7 জন আসে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, 4 জন আমাদের ফ্রম দ্য ব্রোকার্স কমিউনিটি যারা শেয়ার হোল্ডার ডাইরেক্টর, ওরা একটা ইলেকশন প্রসেসের থ্রুতে আসেন। আর 7 জন যারা আসেন, এই 7 জন আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ, আবার বলছি ঢাকা স্টক এক্সচেঞ্জ একটা শর্ট লিস্ট করে প্রতিটা পদের জন্য 2 থেকে 3 জন ক্যান্ডিডেট, আদার দেন ওয়ান। একটা আছে আমাদের এখানে ইনভেস্টার্স প্রোটেকশন ডিরেক্টর আমরা যাকে বলি, যিনি বাংলাদেশ মিলিটারি থেকে আসেন এবং উনি বাই পজিশনই আসেন। এছাড়া অন্যদেরকে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ একটা স্ক্রুটিনি প্রোফাইলিংয়ের মাধ্যমে 2 জন কি 3 জন প্রতি পদের জন্য রিকমেন্ড করে, সেখান থেকে এসএসসি বা সরকার যাদেরকে বাছে নেয়। প্রাথমিক প্রক্রিয়া ঢাকা স্টক এক্সচেঞ্জ এটাতে যুক্ত থাকে। সেজন্য বলছি যে ধরেন ঢাকা স্টক এক্সচেঞ্জের বোর্ডের কোনো ডিরেক্টরের ব্যাপারে, বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের ব্যাপারে, মানে আমি একটা জিনিস বলে রাখতে চাই যে ঢাকা স্টক এক্সচেঞ্জের 4 জন যে শেয়ার হোল্ডার ডিরেক্টর আছে, ওনাদের শেয়ার কেনা বেচায় কোনো বাধ্যবাধকতা নাই, যেহেতু ওনারা শেয়ার হোল্ডার এবং ওনাদের নিজস্ব বিজনেস থেকে আসেন। বাকি 7 জন যেটা আসেন, যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে যারা আসেন, এটা যে কোনো ইন্ডিপেন্ডেন্ট কোম্পানিতে যে রুল, সেখানে ঢাকা স্টক এক্সচেঞ্জের জন্য সেম রুল, বাট আরেকটু স্ট্রিনজেন্ট, যে ঢাকা স্টক এক্সচেঞ্জের সম্মানিত ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর উইল নট বি ইনভলভ ইন এনি সর্ট অফ ট্রেডিং। বাট আপনাদের যেটা নোটিস করেছেন থ্রু দ্য নিউজ পেপার, আমরাও নোটিস করেছি, এবং আমি এই মুহূর্তে যেটা বলতে চাই যে সেটা আমি অবশ্যই আশা করব যে ঢাকা স্টক এক্সচেঞ্জ বোর্ড বলতে আমরা যেটা বুঝি যে লেড বাই দ্য চেয়ারম্যান, ওনারা নিজেরা খতিয়ে দেখবেন। কারণ যেহেতু স্টক এক্সচেঞ্জের ব্যাপারে কথা হচ্ছে, স্টক এক্সচেঞ্জ কি এটা অ্যাড্রেস করতে হবে, রিজলভ করতে হবে। স্টক এক্সচেঞ্জের ট্রান্সপারেন্সির ব্যাপারে যদি কথা উঠে, আমি যত ভালো কোম্পানির আইপিও আনি, আমি যত অ্যাকাউন্টেবিলিটির কথা বলি, ট্রান্সপারেন্সির কথা বলি, আলটিমেটলি কাজে দিবে না। আমাদের স্টক এক্সচেঞ্জ হ্যাজ টু প্লে দ্য রাইট রোল অ্যান্ড উইচ ইজ অ্যাবাভ এনি কোয়েশ্চেন অ্যান্ড কন্ট্রোভার্সি। তো আমি আশা করি যে ইট ইজ বিং লুকড আফটার। মানে যদিও আমার কাছে মানে নির্দিষ্ট কোনো ইনফরমেশন নাই, বাট যেহেতু আসছে, আমি শিওর যে ঢাকা স্টক এক্সচেঞ্জের বোর্ড ব্যাপারটা খতিয়ে দেখবে। আপনি যে কথাটা বললেন, সরি, আপনার প্রশ্নের উত্তরটা আমি একটু দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা আইপিও ইজ ওয়ান অফ দ্য প্রবলেম, যেটা মানে আইপিও আসছে না, কিন্তু তার চেয়ে আমি আবারও বলি যে এক্সিস্টিং মার্কেট যেটা সেকেন্ডারি মার্কেটের জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি। এখানে আপনার যখনই অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি নিয়ে কোশ্চেন উঠবে, and if it comes from the regulatory bodies, তাহলে আমাদের জন্য এটা অত্যন্ত অস্বস্তিকর একটা সিচুয়েশন ক্রিয়েট করে। এবং যেহেতু এটা আপনাদের মিডিয়ার মাধ্যমে বিনিয়োগকারীরা জেনেছে, জনগণ জেনেছে, আমরা জেনেছি,
আমি তো অবশ্যই আশা করব যে অবশ্যই ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি মনির যুগান্তরে কাজ করছি। আমার ছোট্ট দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে আপনি সাম্প্রতিক সময় বিএসএস এর চেয়ারম্যান একটা টেলিভিশনে বলছিলেন যে সেকেন্ডারি মার্কেট বিএসএস এর দায়িত্ব নয়, এই ব্যাপারে আপনাদের মন্তব্য কি? এক। দ্বিতীয় হলো প্রশ্ন হলো যে আমরা জানি যে ডিবি এখানে একটা সংগঠন, এখানে আরও সংগঠন হচ্ছে, সিও ফোরাম নামে আরেকটা সংগঠন হয়েছে, এই ব্যাপারে ডিবি এর মন্তব্য কি? মনির ভাই, প্রথম প্রশ্নটা যদি আপনি একটু করেন। মনির ভাই, প্রথম প্রশ্নটা যদি আরেকবার করেন। প্রথম প্রশ্ন, বিএসএস এর চেয়ারম্যান একটা টেলিভিশন ইন্টারভিউতে বলছিলেন যে সেকেন্ডারি মার্কেট বিএসএস এর দায়িত্বের মধ্যে পড়ে না, এটা আপনি কি মনে করছেন? এসএসসি চেয়ারম্যান মহোদয় সাহেব বলেছেন একটা সাক্ষাৎকারে যে সেকেন্ডারি মার্কেটের দায়িত্ব ঢাকা স্টক এক্সচেঞ্জের। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে চাই যে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইজ এম্পাওয়ার্ড to function certain responsibilities, and one is of course the transparency of the secondary market. এটা উনি যেটা বলেছেন আমি আশা করব যে উনি সেটা মিন করেছেন এবং স্টক এক্সচেঞ্জকে সেই এম্পাওয়ারমেন্টটা দেওয়া হয়েছে বা দেওয়া হচ্ছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে আশা করব যেটা, যে ঢাকা স্টক এক্সচেঞ্জ শুড বি এম্পাওয়ার্ড এনাফ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। এখন ধরেন আমরা এক জায়গায় শুনলাম যে এসএসসি চেয়ারম্যান মহোদয় সাহেব বলছেন যে ঢাকা মানে সেকেন্ডারি মার্কেট ইজ দ্য স্টক এক্সচেঞ্জ ইজ দ্য প্রাইমারি রেগুলেটর। আবার স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান সাহেব কয়েকদিন আগে বলেছেন আপনাদের সামনেই যে স্টক এক্সচেঞ্জের কোনো ক্ষমতা এখন আর স্টক এক্সচেঞ্জের কাছে নেই। স্টক এক্সচেঞ্জের ক্ষমতা যদি না থাকে তাহলে আমি বলবো যে এটা স্টক এক্সচেঞ্জ যিনি বলেছেন ওনাদের সামগ্রিক ব্যর্থতা। স্টক এক্সচেঞ্জ মোটামুটিভাবে আইনগতভাবে অনেকখানি ক্ষমতা দেওয়া আছে। যেমন ধরেন লিস্টিংয়ের ক্ষমতা এককভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ, আইপিওর ক্ষমতা এসইসির কাছে আছে বাই রেগুলেশন। আইপিও পাবলিকলি লিস্টিং হবে, কোন লিস্ট পাবলিক সাবস্ক্রিপশন হবে কি হবে না, কিন্তু লিস্টিংটা ঢাকা স্টক এক্সচেঞ্জে হবে কি হবে না এটা ঢাকা স্টক এক্সচেঞ্জে বোর্ড নির্ধারণ করে। চিটাং স্টক এক্সচেঞ্জে হবে কি হবে না এটা চিটাং স্টক এক্সচেঞ্জে বোর্ড নির্ধারণ করে। তো সেই ক্ষেত্রে ঢাকা স্টক এক্সচেঞ্জের বোর্ড উনি যদি মনে করে যে উনি এম্পাওয়ার না, তাহলে আমরা যেটা বলতে চাই, আমার মনে আমাদের বলা উচিত, আপনারা আমাদেরকে একটু সাহায্য করেন, সেটা হচ্ছে যে ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট এবং স্কিম হয়েছে আজকে 10 বছর। এই 10 বছর স্টক এক্সচেঞ্জ কি কোনো থেকে এগিয়েছে? যদি না এগিয়ে থাকে তাহলে আপনারা আমাদের সাথে আপনারা প্লিজ মানে জয়েন আস টু রেইজ দ্য plea and voice that this demutualization act and the scheme should be reviewed. এটা সত্যিকার অর্থে কাজ হচ্ছে না। আমাদের নিরপেক্ষ পরিচালক যাদেরকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, ওনাদের মেধা, ওনাদের অ্যাচিভমেন্ট ইন দেয়ার ওন ডিসিপ্লিন ইজ অ্যাবাভ দ্য কোশ্চেন। একদম সমাজের বা যেই সেক্টর ওনারা কাজ করেন ওই সেক্টরের মোটামুটি ক্রিম যারা, তাদেরকে বেছে আমরা ওখানে পাঠানো হই। কিন্তু যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সামগ্রিকভাবে আমাদের কোনো উন্নতি আনতে পারে নাই, আমার মনে হয় যে আমরা এখন দাবি করতেই পারি যে 10 বছর পরে যে দ্য স্কিম অ্যান্ড দ্য ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট শুড বি রিভিউড, এবং এটা অ্যাক্ট এবং স্কিমেও বলা আছে যে সময় সময় এটা রিভিউ হবে। আচ্ছা, এটার সাথে আপনার আরেকটা জিনিস আমি বলতে চাই, যেহেতু স্টক এক্সচেঞ্জের ব্যাপারে আপনারা কথা বলেছেন, যে আমাদের মানে দুরবস্থা দেখেন, আমরা বলে যাচ্ছি যে আমরা ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, প্রোটেকশন অফ দ্য ইনভেস্টার্স, বা ঢাকা স্টক এক্সচেঞ্জের এমডি সাহেব নাই, আমরা কিছুদিন আগে চলে গেছেন উনি, বাট তার আগেও এমডি সাহেব ছিলেন না। আমাদের চিফ অপারেটিং অফিসার সাহেব নাই। আমাদের সিটিও, স্টক মার্কেট ইজ টোটালি বেসড অন দ্য আইটি প্ল্যাটফর্ম, বাট আজকে কত বছর চিফ টেকনিক্যাল অফিসার ঢাকা স্টক এক্সচেঞ্জের নাই আমি বলতে পারবো না, অন্য কেউ বলতে পারবে কিনা আমি জানি না, অন্তত 1 বছর নাই। তো এখন ধরেন একটা স্টক এক্সচেঞ্জ রান করে, ডিমিউচুয়ালাইজেশনটা কি? হোয়াট ইজ ডিমিউচুয়ালাইজেশন? ডিমিউচুয়ালাইজেশনের মেইন এসেন্স হচ্ছে দ্য স্টক এক্সচেঞ্জ উইল বি লেড বাই দ্য ম্যানেজমেন্ট, অ্যান্ড ম্যানেজমেন্টের 3টা কি পার্সন are not there for months and years.
তো এটা আমরা সেই ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জ চলছে কিনা, স্টক এক্সচেঞ্জের দুইটা ফাংশন। স্টক এক্সচেঞ্জ ইজ এ কোম্পানি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, আমরা যারা শেয়ার হোল্ডার এখানে আছি। আর একটা হচ্ছে যে স্টক এক্সচেঞ্জ ইজ এ প্রাইমারি রেগুলেটর, যেটা এসএসসি মহোদয় সাহেব রাইটলি বলেছেন। এখন ধরেন কোম্পানি হিসাবে দে আর নট পারফর্মিং, আমি শেয়ার হোল্ডার হিসাবে দাবি করতেই পারি। এবং প্রাইমারি রেগুলেটর হিসেবে তো আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান সাহেবই বলেছেন যে হি ইজ নট ফুলি এম্পাওয়ার্ড। তো এখন ধরেন এই ওনার কথা ধরে আমি বলতে চাচ্ছি যে আমাদের তাহলে এখন সময় এসেছে টু রিভিউ দ্য এন্টায়ার স্কিম, কারণ এইভাবে তো যদি চলতে থাকে তাহলে আমি জানি না যে আমাদের ভবিষ্যৎ আগামী 1-2 বছর পরে কি হবে। ধন্যবাদ। সিও ফোরামের প্রশ্নটা বাদ গেছে। সিও ফোরামের ব্যাপারে দেখেন আপনার আমাদের এটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন। এটার মেম্বার হচ্ছে যে যারা ঢাকা স্টক এক্সচেঞ্জের আমরা যাদেরকে বলি শেয়ার হোল্ডার ছিলেন 250 জন। আচ্ছা, তারপরে সাম্প্রতিককালে আমাদের এখানে কিছু ট্র্যাক দিয়েছে অ্যাজ পার দ্য রুলস রেগুলেশন অ্যান্ড দ্য লস as stated in the Demutualization Act and Scheme, সেখানে 59 if I'm not wrong 59 দিয়েছে। তো ওনারাও আমরা প্রাথমিকভাবে যারা ট্র্যাক হোল্ডারের অ্যাসোসিয়েশন হচ্ছে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন। এখন ধরেন সিও ফোরাম বা সিএফও ফোরাম নামে অন্য কোনো সংগঠন আসতে পারে, বাট আমার মনে হয় না যে মানে আপনার সাম্প্রতিককালে এই ব্যাপারে আপনি যেমন প্রশ্ন করেছেন এই ব্যাপারে আরো কনফিউশন ছিল। সেখানে মিনিস্ট্রি অফ কমার্স থেকে একটা আইন যেটা সংসদে পাস হয়েছে সেটা রেফারেন্সে বলা হয়েছে যে একটাই ট্রেড বডি থাকবে, এবং আমাদেরকে বলা হয়েছে যে নতুন যারা ট্র্যাক দিয়েছে যে তাদেরকে আমাদের এখানে মেম্বারশিপ এনলিস্ট করে নেওয়ার জন্য, এবং আমরা এটা প্রসেসে আছি। সেই ক্ষেত্রে ধরেন স্টক মার্কেটে তো মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন আছে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অ্যাসোসিয়েশন আছে, মানে প্রতিটা ট্রেড বডি যে প্রতিটা সেক্টরের একজন করে আছে। তো সেখানে আমাদের ব্রোকার কমিউনিটি থেকে এবং ব্রোকার্স অ্যান্ড ট্র্যাক হোল্ডার থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন ইজ দ্য অনলি অথরাইজড ট্রেড বডি অ্যাপ্রুভড বাই দ্য মিনিস্ট্রি অফ কমার্স। আমি সর্বশেষ প্রশ্নটাই মনে হয় আমিও করতে পারবো। তাহলে আমি শেখ আবু তালেব, বিডি নিউজে কাজ করি। ধন্যবাদ আপনাদেরকে। প্রথমে একটু অবজারভেশন বলে দেই, এরপরে মূল প্রশ্নে ফিরবো। সেটা হলো যে ক্যাপিটাল মার্কেট নিয়ে সাংবাদিকদের সংগঠন একটা আছে সিএমজিএফ। তো যেহেতু এই মার্কেটের মানে দিন শেষে কিন্তু আপনারাই মার্কেটের মালিক, আপনারাই বিনিয়োগকারীদের সঙ্গে সম্পর্ক করেন, আপনারাই মানে স্টক মার্কেটের যে রেগুলেটর তাদের সঙ্গে সমন্বয়টা আপনারাই করেন, এবং এই প্রতিষ্ঠানটার জন্ম আপনাদের হাত ধরেই এবং এটা নার্সিংটা আপনারাই করেন। সেজন্য আমরা একটা প্রস্তাব দিতে পারি যে বছরে অন্তপক্ষে 2 বার অথবা 3 বার যদি সাংবাদিকদের সঙ্গে একটা মত বিনিময় করা হয়, এটা যদি রেগুলার বেস করা হয় যে মার্কেটের বর্তমান সিনারিও কোন পরিস্থিতির মধ্যে যাচ্ছে, এবং কিছু ইনসাইট নিউজ আপনাদের কাছে সবসময় থাকে যেটা আমরা জানি। তো সেই ক্ষেত্রে এটার ইম্প্যাক্ট সামনে কি আসতে পারে সেই বিষয়গুলো যদি একটু আমাদের সঙ্গে মত বিনিময় করা হয় তাহলে মনে হয় মার্কেটের জন্য ভালো হবে। এবার মূল প্রশ্নটা আছে, সেটা হলো সুশাসন। ডিএসসিতে যে 4 জন পরিচালক আছে সেই পরিচালকরা আপনাদেরই প্রতিনিধি এবং আপনারাই তাদেরকে নির্বাচিত করেন। তাহলে ডিমিউচুয়ালাইজেশন যে এখন যে রিভিজিট করার কথা বলছেন, তাহলে আপনারা যে পরিচালকরা পাঠাচ্ছেন তারা কি বোর্ডে কি তাদের রোলটা প্লে করতে পারছে না? সেক্ষেত্রে আপনাদের কাছে তাদের কোনো জবাবদিহিতা বা ব্যাখ্যা আছে কিনা? ধন্যবাদ। ধন্যবাদ। প্রথমে আপনাকে ধন্যবাদ দিচ্ছি অত্যন্ত সুন্দর একটা প্রস্তাব দেওয়ার জন্য। আমি আবারও বলতে চাই যে স্টক মার্কেটে আমরা যারা আছি আজকে 30 বছর বা তারও সময় বেশি, স্টক মার্কেট আজকে যতটুকু আসছে তার পিছনে বৃহৎ যদি অবদান থাকে সেটা হচ্ছে আপনারা সাংবাদিক ভাই বোনেরা। আপনি আজকে আমাদের হাতে মোবাইল আছে, আজকে আমাদের কাছে আপনার প্রিন্ট মিডিয়া অনেক রিফর্ম বেসিসে আসছে, আপনার ইলেকট্রনিক মিডিয়া আছে, কিন্তু আমরা যখন স্টক মার্কেটে সত্যিকার অর্থে শুরু করি আমরা 80 দশকে বা 90 দশকে প্রথমে, তখন তো এসব কিছুই ছিল না। তখন আপনারাই এই স্টক মার্কেটকে, ক্যাপিটাল মার্কেটকে আপনারা নিয়ে গেছেন টু দ্য বিনিয়োগকারী।
আপনার ঢাকার বাইরে, দেশ এবং দেশের বাইরে, বাংলাদেশে প্রথম ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট হয় বাই দ্য ফরেন ইনভেস্টার্স ইন 1992। এবং সেখানে আপনি দেখেন যে তখন এই ধরনের কমিউনিকেশন তো ছিল না। বাংলাদেশ আজকে যে অবস্থায় আছে সেই অবস্থার ধারে কাছে ছিল না, কিন্তু তারপরেও বিনিয়োগকারীরা আসছে, সেই সুদূর আমেরিকার থেকে আসছে এবং সেখানে আপনারাই নিয়ে গেছেন। তা আপনাদের কাছেই আমরা থাকতে চাই। আজকের এই যে আপনাদের সাথে বসা, আমি আপনাকে বলতে চাই যে আমরা অ্যাটলিস্ট বছরে 4 বার, এভরি কোয়ার্টারে আমরা একবার বসবো, আমরা একটু ডিসকাস, আলাপ আলোচনার জন্য যে আমাদের কি করা উচিত এটা আপনাদের থেকে জানার জন্য। আর ইন বিটুইন ধরেন অ্যাডক বেসিসে যদি কোনো সিচুয়েশন অ্যারাইজ করে তা অবশ্যই আমরা বসবো। আপনার এই প্রস্তাবের জন্য ধন্যবাদ এবং আমরা খুব এনকারেজ ফিল করছি যে আপনারা আমাদের সাথে বসতে চান। আমরা বিশেষ অনুরোধ করছি যে আপনাদের এই স্পিডটা যদি ধরে রাখেন, আমরা মানে উই আর কনফিডেন্ট দ্যাট উইল ব্রিং ব্যাক দ্য ইনভেস্টার্স ইন দ্য মার্কেট। আর দ্বিতীয় যেটা বললেন যে আমাদের এখানে যে 4 জন শেয়ার হোল্ডার ডিরেক্টর আছে, দেখুন এই 4 জন শেয়ার হোল্ডার ডিরেক্টরের সাথে আমাদের প্রতিনিয়ত এমন কোনো দিন নাই যে কমিউনিকেশন হয় না। ফ্রম দ্য ডিবিএ হয়, ফ্রম দ্য সিনিয়র মেম্বার্স হয়, ফ্রম দ্য এক্স প্রেসিডেন্টস হয়, এবং ওনারা আমাদের যে দাবিগুলি, সেই দাবিগুলি ওনারা বোর্ডে নিয়ে যায়। এখন আপনারা সবাই জানেন যে একটা বোর্ড কিভাবে রান করে, এখানে মেজরিটি মাইনরিটি প্রশ্ন আছে, অনেক কিছুই ওনারা আমাদের দাবি নিয়ে যায়। আমি বলবো যে আমি বিশেষভাবে যারা এখন আছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব যে মোটামুটিভাবে ওনারা চেষ্টা করে যাচ্ছেন আমাদের স্বার্থ রক্ষার জন্য, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য, এবং সব ক্ষেত্রে যে সফল হয় তা না। সফল না হওয়ার একটা মূল কারণ হচ্ছে যে মেজরিটি এবং মাইনরিটি ইন দ্য বোর্ড। বাট তারপরেও আমরা উই আর মানে ভেরি হ্যাপি উইথ দ্য কমিটমেন্ট অফ দ্য শেয়ার হোল্ডার ডাইরেক্টরস, এবং ওনারা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন। এবং আপনারা যদি যে নিজেরা, আমি শিওর যে আপনারা সবাই সোর্স আছে, আপনারা খোঁজ নেন, আপনি দেখবেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার হোল্ডার ডিরেক্টর ওনারা যত সম্ভব চেষ্টা করে যাচ্ছে যে ওনাদের রোলটা প্লে করার জন্য, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য। ধন্যবাদ। আমার একটা বিষয় জানার, আপনি শুরুতেই বলছিলেন যে বাজারে কোনো ধরনের কোনো কারণ ছাড়া অযৌক্তিকভাবে প্রতিনিয়ত দর হারাচ্ছেন, এবং আপনি যখন কথা বলছেন এই মুহূর্তে তখনও 50 সূচক হারিয়ে গেছে বাজার থেকে। আমার জানার বিষয় আসলে আর কত পড়লে বাজারটা ঠিক হবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত একটা কথা প্রায় বলতেন, আপনাদের বাজারকে বলতেন ফটকা বাজার, প্রায় একটা কথা বলতেন। এখন এই বাজারটা আসলে কোন গ্রামারে চলছে আপনি যদি একটু ব্যাখ্যা করেন। যেখানে দেখেন যার চাল চুলো নেই তারাই বাজারে এখনো ব্যবসা করছে, কিন্তু যাদের মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি, যাদেরকে আমরা ভালো ভালো কোম্পানি বলি, বা আপনারা কথা বলে বিনিয়োগকারীদের ঠকান প্রতিনিয়ত যে এদের ইনভেস্ট করলে আর ঠকবে না, আপনারা 2 বছর থেকে বলে আসছেন যে এখন হচ্ছে কেনার সময়, কবে কেনার সময় আসবে যদি বলেন। আচ্ছা, আমি প্রথমে বলছি যে আপনি মোহিত সাহেবের রেফারেন্স একটা কথা বলেছেন, প্রাক্তন অর্থমন্ত্রী। আমি যেহেতু ভদ্রলোক আর আমাদের সমাজে নাই, আমি ওটা মানে কোনো কমেন্ট করতে চাই না, ডিসপিউট করতে চাই না, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুন। বাট ফ্যাক্ট রিমেইন যে পৃথিবীর যে কোনো বাজারেই ফটকা বাজার। আপনি এখন এটা স্বর্ণের বাজার বলেন, হীরার বাজার বলেন, তেলের বাজার বলেন, বাজার মানে একটা এখানে there will be some players to take the benefit, এবং তখনই আমরা বলি এটা ফটকা বাজার। এবং স্টক মার্কেট সারা পৃথিবীতেই এটার বাইরে না, কিন্তু সত্যিকার অর্থে আপনি যদি দেখেন যে উন্নত বিশ্বে কি হয়, যে 1, 2, 3 বা 5% ফটকা কারবারি থাকে, বাকি 90% আর দ্য বেনিফিশিয়ারিজকে কমন পিপল। আজকে আমরা ইন্ডিয়ার অর্থনীতি যদি দেখেন আপনি, স্টক মার্কেট নির্ভর অর্থনীতি হয়ে গেছে। স্টক মার্কেট, ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ, যেটা কিনা বাজার পৃথিবীতে এখন 3য় কি 4র্থ বড় বাজার। তো এটা ফটকা যদি হতো তাহলে তার একটা অর্থনীতি ইন্ডিয়ার মতো দেশে, আমেরিকার অর্থনীতি তো আজকে 100 বছরের পরে ইজ ড্রিভেন বাই দ্য স্টক মার্কেট, বা এনি অফ দ্য ইউরোপিয়ান কান্ট্রিজ ইনক্লুডিং ইংল্যান্ড। তো সেখানে ধরেন এটা মানে অবশ্যই এটা ফটকা বাজার না, এটা এই বাজারটা হচ্ছে পুঁজির যোগানদাতা। এখন আমরা ওই লেভেলে যেতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। আমি প্রথম থেকে বলছি যে সামগ্রিক ব্যর্থতা, সবার ব্যর্থতা, কিন্তু তার মানে এই না যে উই শুড ডিসকাউন্ট দ্য মার্কেট। উই শুড রাদার লুক ইনটু দ্য মার্কেট, যে এটাকে কিভাবে আমরা বিশ্বমানে করতে পারি। দ্বিতীয় হচ্ছে যে আপনার যেটা বললেন যে এটার ক্ষয় কবে শেষ হবে,
বা আপনি যেটা বলেন যে আমি বলেছি যে অযৌক্তিকভাবে পড়ছে, সত্যি আমি আবারও বলছি যে আজকেও 50 পয়েন্ট পড়েছে, কিন্তু অযৌক্তিকভাবে পড়েছে। এবং অযৌক্তিকভাবে পড়ে যখন উই হ্যাভ লস্ট দ্য কনফিডেন্স অফ দ্য ইনভেস্টার্স। it is stock market বা any of the market is the confidence is the key। এখন কনফিডেন্সটা আমরা ধরে রাখতে পারছি না। আর এটা আপনি যেটা বলছেন যে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি পড়ে যাচ্ছে, হ্যাঁ, দ্যাটস দ্য স্যাড পার্ট। যে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি কেন পড়ে যাচ্ছে হচ্ছে যে যারা এক্সিস্টিং বিনিয়োগকারী ওনারাও আস্থা রাখতে পারছে না। এবং এই আস্থা ফিরিয়ে আনার জন্য আপনার ধরেন আমি বললাম যে ওনাকে যে আপনারা দিস ইজ দ্য রাইট প্রাইস আপনি কিনেন, না, রং। রাইট প্রাইসটা বিনিয়োগকারী ঠিক করবে যে কোনটা রাইট প্রাইস। বাট আমি যেটা করতে পারি মার্কেট ইন্টারমিডিয়ারিজ হিসেবে আপনাদের সাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে মানে উই উড লাইক টু এনশিওর দ্যাট আপনি এখানে মানে আপনি যেটা বললেন যে ফটকা কারবারে, ফটকা বাজার না এটা, this is a genuine market, and সেখানেই transparency, accountability, and these are the two things, fundamental things for the stock market। এই দুটো জিনিস এনশিওর করতে হবে from the regulatory perspective, from the regulatory bodies and from the stock exchange first, and of course the market intermediaries। কারণ আমরা তো স্টেক হোল্ডার। আমরা ধরেন ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্রোকার না, সারা পৃথিবীর ব্রোকার যারা আছে ওরা কিন্তু সব সেলফ রেগুলেটেড। আমার ক্লায়েন্টের ইন্টারেস্ট এনশিওর করা আমার একটা ফিডুশিয়ারি রেসপন্সিবিলিটি, যে আপনি একটা ভুলকে কাজ করছেন, আমি আপনাকে অন্তত এতটুকু বলা উচিত যে যেহেতু আপনার টাকা আমার কাছে থাকে যে আপনি দিস ইজ রং, প্লিজ ডোন্ট ডু দিস। এটা কিন্তু ফান্ডামেন্টালি ফিডুশিয়ারি রেসপন্সিবিলিটি। আপনি ভুল করতেই পারেন আপনার ইচ্ছা, কিন্তু বলাটা আমার দায়িত্ব। তো এই কারণে বলছি যে এই জিনিসটা সবাই যদি আমরা করি, হ্যাঁ, তাহলে এটা ঠিক হবে। আদারওয়াইজ আপনার যে আমরা যেই জায়গায় যেতে চাচ্ছি সেটা আমরা এখন সুগার কোটিং করে আমি বলতে পারি যে না, উই আর রাইট, উই আর ডুইং দ্য ফাইন্ডিং, বাট অ্যাবসলিউটলি নট। উই অল নো যে এখানে মেইন সমস্যাগুলি কি আপনারা জানেন। এবং আপনাদের কাছে এই জন্যই বারবার ফিরে আসা যে দয়া করে আপনারা আপনাদের লেখার মাধ্যমে, আপনাদের টেলিকাস্টের মাধ্যমে আপনারা আমাদের ভুলগুলি ধরেন। সবার বাজারে বিনিয়োগকারীদেরকে বাঁচান, আপনারা বাঁচান, আমরাও বাঁচি। আমরা পরবর্তী বংশধরদের জন্য একটা সুন্দর বাজার করার চেষ্টা করি। জি প্রেসিডেন্ট সাহেব। আমি গোলাম সামদানি, ভয়েস অফ আমেরিকাতে আছি, পাশাপাশি অনলাইন পত্রিকা সারা বাংলা .net এবং সিএমজিপির প্রেসিডেন্ট। তা আমার প্রশ্ন হলো যে আমি যতটুকু আপনার লিখিত বক্তব্য দেখলাম, শুরুর দিকে মোটামুটি বারবার যে কথাটা বলা আসছেন যে বাজারে ভালো কোম্পানি আসতেছে না, যে কারণে বিনিয়োগকারীরা অনেকটা বাজার বিমুখ হয়ে গেছে। এবং তা আমার প্রশ্ন হলো 2010 সালে প্রায় অর্থমন্ত্রী আবুল মুহিতের আমল থেকে 23টা সরকারি কোম্পানিকে উনি বাজারে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করছে। তার পরবর্তী রিসেন্টলি প্রধানমন্ত্রীও বলছেন যে সরকারি কোম্পানিগুলোকে এবং ভালো কোম্পানিগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসার জন্য। তাহলে যেখানে অর্থমন্ত্রী প্লাস প্রধানমন্ত্রী দুইজনই বলছেন, তো সেই ক্ষেত্রে এখনো ভালো কোম্পানিগুলো বা সরকারি কোম্পানিগুলো বাজারে আসছে না কেন? কোথায় বাধা বলে আপনারা মনে করেন? ধন্যবাদ। এটা তো আপনার আমাদেরও প্রশ্ন যে কেন আসছে না। মাননীয় প্রধানমন্ত্রী বলার পরে যদি বাংলাদেশে একটা কাজ না হয় তাহলে কে বললে কাজ হবে, এটা আমাদের প্রশ্ন। এবং এই কারণেই আমরা বলা যে আমরা একটা রোডম্যাপ চাই, এবং বাজেট হচ্ছে ইজ আ রাইট অ্যান্ড প্রপার ডকুমেন্ট টু বি ইনক্রিপ্টেড, যে কিভাবে আসবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যেহেতু চলে আসছে, সেখানে এটা বাজেটে না আসুক, বাজেট বক্তৃতায় বা কোনো না কোনো ফরম্যাটে আসা দরকার যে আগামী 1 বছরের মধ্যে কি কি কোম্পানি আসে। আমরা আর বিনিয়োগকারীদের মিথ্যা আশ্বাস দিতে চাই না যে নতুন কোম্পানি আসবে, স্টেট ওন কোম্পানি লিস্টিং হবে। আমরা এখন চাচ্ছি একটা টোটাল গাইডলাইন, এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স বলতে পারে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বলতে পারে, যে কি কি কোম্পানি আসবে, অন্তত 10টা কোম্পানি 15টা কোম্পানির নাম আমাদেরকে জানানো হোক, সেক্টর আমাদেরকে জানানো হোক। কারণ এটা আপনাদের দাবির সাথে আমাদের দাবি, এবং আমরা আশা করব যে আপনারা আমাদের সাথে এই ব্যাপারে সম্পূর্ণ একমত হবেন, এবং আমাদেরকে ফ্রম দ্য ইনভেস্টার্স পয়েন্ট অফ ভিউ আপনারা ইউ উইল অলসো রেইজ দ্য ভয়েস যে এইভাবে চলতে না দেয়া, এবং এইভাবে স্পেসিফিকলি এটা স্পেসিফাই করা যেখানে প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন ইট শুড বি ক্লিয়ার লাউড যে কি কি কোম্পানি আসছে আগামী 1 বছরের মধ্যে। ধন্যবাদ। আমরা আপনাদের অনুমতি নিয়ে এখন শেষ করতে যাচ্ছি। আমরা একসাথে লাঞ্চ করতে যাচ্ছি।